এই বেসিক বিষয়গুলো এবং রেপার্টরি রুব্রিক সৌবিন্যস্ত আকারে যে ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে সেই 16টা স্তর, সেই 16টা স্তরের সজ্জাক্রম সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার না হবে ততদিন পর্যন্ত আমরা রুব্রিকগুলো ফাইন্ড আউট করতেই পারবো না। কোনো রুব্রিক আমি কখনোই খুঁজে বের করতে পারবো না। সেজন্যই আমার সেই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা অত্যাবশ্যক। সেজন্যে যাদের অস্পষ্টতা আছে, যাদের কিছু জড়তা আছে, কাইন্ডলি অন্য সময় দরকার হলে আমার সাথে কথা বলবেন। আমি চেষ্টা করব আপনাকে একেবারে পরিষ্কার একটা ধারণা দেওয়ার জন্য। এখন আমরা রুব্রিক ফাইন্ড আউটের প্র্যাকটিসে চলে যাচ্ছি। আমরা প্রথম রুব্রিকটা বের করব যে স্তনের গোটায় ব্যথা স্তন্যদানকালে। ফার্স্ট, স্তনের গোটায় ব্যথা স্তন্যদানকালে। ফার্স্ট আমাকে আইডেন্টিফাই করতে হবে চ্যাপ্টারটা, দেন আইডেন্টিফাই করতে হবে আমার প্রধান রুব্রিকটা কি হবে, তারপর আমার প্রধান রুব্রিকের ইংলিশটা কি সেটা ধরে বের করতে হবে, তারপরে সাব রুব্রিক, তার সাব রুব্রিক, তার সাব রুব্রিক কোথায় আছে সেটা বের করতে হবে। তাহলে প্রথমে নিশ্চয়ই আপনারা বের করতে পেরেছেন, আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের চ্যাপ্টারটা কি হবে। জেনারেটালিয়া ফিমেল, সরি, এটা আমি বলছি যে আমরা আমাদের সমস্যাটা কোথায়, আমাদের ঝামেলাটা কোথায়, আমাদের কষ্টটা কোথায়, এইটার প্রশ্নের উত্তর যেটা, এইটা নামে যদি কোনো চ্যাপ্টার থাকে তাহলে সেখানে যাব, না হলে সেটা যে চ্যাপ্টারে আন্ডারে সেখানে যাব। এখানে বলেছি যে স্তন্যদানকালে স্তনের গোটায় ব্যথা, তার মানে স্তনটা আমাদের কোনো চ্যাপ্টার নেই, স্তনটা কার আন্ডারে, চেস্টের আন্ডারে, চেস্টের আন্ডারে। এটা একটু কাইন্ডলি রিয়েলাইজ করবেন, ভুল হওয়াটাই স্বাভাবিক, এটা সমস্যা না। কিন্তু আমার প্রশ্নটা করতে হবে যে আমার কষ্টটা কোথায়, আমার জড়তাটা কোথায়, আমার জটিলতাটা কোথায়, আমার ব্যথাটা কোথায়, আমার অশান্তিটা কোথায়। সেইটার উত্তর যেটা হবে, সেইটা নামে যদি কোনো চ্যাপ্টার থাকে তাহলে সেখানে চলে যাব, না হলে সেইটা যে চ্যাপ্টারের আন্ডারে সেখানে যাব। তাহলে যেহেতু স্তন আমাদের কোনো চ্যাপ্টার নেই, টেস্টের আন্ডারে, তাহলে যেতে যাব। তারপর আমাদের মূল বিষয়টা হলো ব্যথা। ব্যথার ইংলিশ পেইন, নো ডাউট আমরা সবাই জানি। তাহলে পেইনে চলে যাব। তারপরে পেইনের সাব যেগুলো হবে সেগুলোতে আমরা চলে যাব। হ্যাঁ, কেউ কি আপনারা পেয়েছেন কি? পেয়েছি স্যার। থ্যাংক ইউ সো মাচ। ওষুধগুলো কি? ওষুধ ক্যালপিলিয়াম ফস, প্রোটনটিক, পুরামেট বোধহয়, ফেরাম, গ্রাফাইট হবে, হেলি। একটু মনে হয় মিটিং হয়েছে। আমি বলেছি স্তনের গোটায় ব্যথা স্তন্যদানকালে। ও স্তন্যদানকালে, ইয়েস রাইট, স্তনের গোটায় ব্যথা স্তন্যদানকালে। দেখেন তার একটু নিচেই তার সাব রুব্রিকটাই প্রোটনটিক্লিয়াম ফার্স্ট গ্রেডের মেডিসিন, মার্কর সেকেন্ড গ্রেডের, নাক্সভাম, ফাইটোলকার সেকেন্ড গ্রেডের। পেয়েছেন? আপনারা যারা পাবেন না একটু কাইন্ডলি রেসপন্স করবেন, তাহলে আমি আপনাদেরকে বলে দেব যে আমি এখানে আছি, আমরা কিভাবে সেখানে যাব সেই কৌশলটা বলে দেব। তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে, পরবর্তীতে রুব্রিক বলার সাথে সাথে আপনি সেখানে চলে যেতে পারবেন। স্যার চেস্ট পেইন, মেমি। হ্যাঁ, চেস্ট পেইন, মাম্মি, নিপলস, নার্সিং হোয়াইল। চেস্ট পেইন, মাম্মি, নিপলস, নার্সিং হোয়াইল। এবার যেহেতু বলে দিলাম, এবার তো একেবারেই যে বের করতে পারার কথা। আপনারা যদি কেউ না বের করতে না পারেন একটু কাইন্ডলি রেসপন্স করবেন, কারণ এখানে আমরা সবাই শেখার জন্য আসছি। আমাদের চিন্তা চেতনায় ভুল থাকতেই পারে। আর সবচেয়ে বড় কথা হলো 800 বা 850 কোটি মানুষ সারা বিশ্বের, প্রত্যেকটা মানুষই ভিন্ন, প্রত্যেক মানুষটির চাল চলন, আচরণ, কথাবার্তা, মেধা, বুদ্ধি সব আলাদা। সুতরাং এখানে লজ্জা শরমের কিছু নাই। আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে শেয়ার করবো যে হ্যাঁ আমি পেয়েছি বা আমি পাইনি, আমি এখানে আছি। স্যার পাইলে তো চেস্ট, মামি, নিপলস, জি নিপুণ, দেন নার্সিং হোয়াইল। না, এটা হলো আমি বলেছি নার্সিং হোয়াইল, সেটা হলো
হ্যাঁ, প্রোটন টিকিয়াম মার্কর নাক্সফার্ম ফাইটোলক্টা। জি স্যার পাইছি। আপনারা যদি একটু না পেয়ে থাকেন একটু কাইন্ডলি রেসপন্স করবেন নির্দ্বিধায় নিঃসংকোচে। আচ্ছা, আপনারা যদি সবাই পেয়ে থাকেন তাহলে আমরা কিন্তু নেক্সট রুব্রিকে চলে যাব। সেজন্য লিটলস নার্সিং অয়েল এটা নাকি স্যার? নার্সিং অয়েল, জি ওকে স্যার, জি থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আপনারা যারা পাবেন না একটু কাইন্ডলি রেসপন্স করবেন যে আমি পাইনি, এই পৃষ্ঠায় আছি, এইটুকুন বলবেন, তাহলে আমি বলে দেবো যে আপনার ওই পৃষ্ঠায় আপনি থাকতে পারবেন না, কারণ আপনার এই মিসিং এর জন্য আপনি এই পৃষ্ঠায় রয়েছেন। আসলে এই পৃষ্ঠা থেকে এখানে এইভাবে যেতে হবে। কারণ তো আমরা যে মাইল মিটারের কথা বলি, যে মাইল মিটার হলো দূরত্ব নির্দেশক, আমাদের রেপার্টরিতেও মাইল মিটার বলতে আমরা দূরত্ব নির্দেশক বুঝি যে আমি যে পৃষ্ঠায় আছি সেখান থেকে আমি যে রুব্রিকটা বের করতে চাচ্ছি সেই রুব্রিকটায় কিভাবে যাব, কোন পথে যাব, প্লেনে যেতে হবে না বাসে যেতে হবে না বাইসাইকেলে যেতে হবে নাকি হেঁটে গেলেই যেতে পারবো। তাহলে কি নেক্সট রুব্রিকে চলে যাব? এটা পাওয়ার মধ্য দিয়ে স্যার যদি ওই স্যার ওই 16টা যে স্তর স্যার যদি একটু ব্যাখ্যা করেন যে এটা কিভাবে পাওয়া যায় স্যার, এটা পাওয়ার যে স্যার এটা পাওয়ার টেকনিকটা, এটা পাওয়ার টেকনিকটা তো আমি একটু সংক্ষিপ্ত বললাম যে আমাদের প্রশ্ন করতে হবে যে ব্যথাটা কোথায়, কষ্টটা কোথায়, জটিলতাটা কোথায়, ঝামেলাটা কোথায়, আমার অশান্তিটা কোথায়। এই প্রশ্নের উত্তর আমি এখানে বলেছি যে স্তনের গোটায়। তাহলে স্তন আমাদের কোনো চ্যাপ্টার নেই, তাহলে স্তনটা কোন চ্যাপ্টারের আন্ডারে? চেস্টের আন্ডারে আমরা চলে গেলাম। আর যদি সেই কষ্টের জায়গাটার নামে কোনো চ্যাপ্টার থাকে তাহলে আমরা সরাসরি সেই চ্যাপ্টারে চলে যাব। দেন আমরা চ্যাপ্টারে চলে গিয়ে তারপরে আমরা কষ্টটা কি আমরা বলেছি যে ব্যথা। ব্যথার ইংলিশ কি? পেইন। পেইন ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো থেকে আমরা রেপার্টরির সংজ্ঞাতেই বলেছি যে গ্রন্থে মানুষের শারীরিক এবং মানসিকভাবে প্রকাশিত প্রায় সকল লক্ষণসমূহ ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে এবং ওষুধের গুরুত্ব অনুযায়ী একটি নির্দিষ্ট নিয়মে লিপিবদ্ধ থাকে। তার মানে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে আমার এখানে প্রধান রুব্রিক হলো পি, তাহলে চেস্টে গেলাম, চেস্টে গিয়েই প্রধান রুব্রিক, যেহেতু প্রধান রুব্রিকের প্রথম অক্ষর পি, তাহলে আমাকে এ বি সি ডি পি এর আগে যতগুলো অক্ষর আছে ততগুলো অ্যালফাবেট দিয়ে লেখা শেষ হলে তারপরে পি শুরু হয়েছে। পিতে এসে পেইন যখন পেলাম, পেইনে গিয়ে তাহলে আমার ব্যথাটা কোথায়? স্তনের গোটায়। তাহলে স্তনে আগে যেতে হবে, যে স্তন হলো মাম্মি, মাম্মিতে গেলাম, তারপরে মাম্মির সাব হলো নিপলস, তারপরে নিপলের সাব বলেছি যে যখন স্তন্যদানকালে, যখন দুধ দেবে তখন। এই ধারাবাহিকতায় আমাদের রুব্রিকগুলো ফাইন্ড আউট করতে হবে। তো সেজন্যে আপনাদের যার যে সমস্যা আছে নির্দ্বিধায় নিঃসংকোচে শেয়ার করবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। রেপার্টরি যত কঠিনই হোক জটিল কোনো বিষয়ই না। হ্যাঁ, ওই যে আরেকটু ব্যাখ্যা এটা সুন্দর হয়েছে, আমি এর সাথে আরেকটু যোগ করতে চাচ্ছি, সেটা হলো যে সাধারণ লক্ষণ ও চরিত্রগত লক্ষণের যেটা সমগ্র অঙ্গ সাইড টাইম কন্ডিশন, তো এইটার মধ্যে স্যার মানে সাইড টাইম কন্ডিশন আর এক্সটেন্ডিং এইটা একটু স্যার যদি। আচ্ছা, এখন এই 16টা স্তর যে আছে, 16টা স্তরের আমরা যেটা বলেছি যে 16টা স্তরের প্রথম যেটা ডিফার করা হয়েছে সেটা হলো সাধারণ লক্ষণ আর চরিত্রগত লক্ষণ। সাধারণ লক্ষণ হলো আমার মাথা ব্যথা, এটা সাধারণ লক্ষণ, আমার মাথায় জ্বালাকর ব্যথা, এটা চরিত্রগত লক্ষণ। আচ্ছা, এই সাধারণ লক্ষণ আর চরিত্রগত এই দুইটা ভাগকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। এটা হলো সমগ্র অঙ্গের এবং অঙ্গের অংশ বিশেষে। সমগ্র অঙ্গ মিন্স আমার মাথা যদি আমি ধরি তাহলে মাথাটা হলো সমগ্র অঙ্গ, আর মাথার অংশ বিশেষ যখন হবে তখন সেটা হবে অঙ্গের অংশ বিশেষ। সেটা হলো মাথার অংশ হলো 7টা: বোন, ব্রেইন, ফরহেড, অক্সিপুট, লেফট টেম্পল, রাইট টেম্পল, ভার্টেক্স। এটা হলো মাথার অংশ। তাহলে এই সাধারণ আর চরিত্রগত বললাম, সাধারণ এটাও সাধারণ সমগ্র অঙ্গের রুব্রিকগুলো প্রথমে সাজানো আছে,
তারপরে সাধারণ সমগ্র অঙ্গের রুব্রিকগুলো সাজানো শেষ হলে তারপরে সাধারণ অঙ্গের অংশবিশেষের রুব্রিকগুলো সাজানো আছে। এই ধারাবাহিকতায় সাজানো হচ্ছে। চরিত্রগততেও ঠিক তাই, সাধারণ চরিত্রগত সমগ্র অঙ্গের রুব্রিকগুলো আগে সাজানো আছে, তারপরে চরিত্রগত অঙ্গের অংশবিশেষের রুব্রিকগুলো পরে সাজানো আছে। এই হলো 4টে ভাগ। এটা আমরা ধরতে পারি, প্রথম হলো সাধারণ সমগ্র অঙ্গ, 2 নম্বর সাধারণ অঙ্গের অংশবিশেষ, 3 নম্বর চরিত্রগত সমগ্র অঙ্গ, 4 নম্বর চরিত্রগত অঙ্গের অংশবিশেষ। দেন এই প্রত্যেকটাকেই 4টে ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং। সাইড হলো পার্শ্ব, টাইম হলো সময়, কন্ডিশন হলো কারণ বা শর্ত, এক্সটেন্ডিং হলো বিস্তৃতি মানে ব্যথা কোন জায়গা থেকে কোন পর্যন্ত হয়। যে এই 16টা স্তর যদি প্রথম কেউ শুনেন, তাদের কাছে আপনাদের কাছে একেবারে জটিল মনে হবে, যে ব্যাপারটা মনে হয় এমন জটিল যে আমার পক্ষে সম্ভবই না। ব্যাপারটা মোটেই সেরকম নয়, কোনোভাবেই এটা ভাবার কোনো সুযোগই নাই যে আমার দ্বারা সম্ভব। সেজন্যই স্তরের আলোকেই এই যে এই রুব্রিকটার একটু স্যার যদি ব্যাখ্যা করেন। হ্যাঁ, আচ্ছা, এই রুব্রিকটা ওই স্তরগুলোর আলোকে এখানে হলো সাধারণ অঙ্গের অংশবিশেষ। তাহলে সাধারণ আমি গেলাম হলো পেইনের সাধারণ চলছে, সাধারণে চলে গেলাম। সাধারণ সমগ্র অঙ্গ, ধরেন সাধারণের সমগ্র অঙ্গ পেইনটা শুরু হয়েছে চেস্টের, এটা শুরু হলো, এটা চললো হলো আপনার এই একেবারে 845 পেজ পর্যন্ত। 845 পেজের বাম কলামের ইএনই পর্যন্ত সাধারণ সমগ্র অঙ্গের মানে পুরো বক্ষের, পুরো চেস্টের রুব্রিকগুলো। তারপরে 445-এর বাম কলামের মাঝে দেখেন, মাঝামাঝিতে এক জিলা আছে বগলে, এখান থেকে শুরু হলো অঙ্গের অংশবিশেষ। তাহলে আমরা যেহেতু জানি যে অঙ্গের সমগ্র অঙ্গের রুব্রিকগুলো শেষ করে তারপরে অঙ্গের অংশবিশেষ, তাহলে আমাকে যেহেতু এটা অঙ্গের অংশবিশেষের রুব্রিক, সেহেতু আমাকে এই চেস্ট শুরু হলেও, চেস্ট আপনার শুরু হয়েছে আপনার 822 থেকে শুরু হয়েছে। 22 থেকে শুরু হলে এই সবগুলো পার হয়ে গিয়ে তারপরে আমাকে যেতে হবে অঙ্গের অংশবিশেষ, সেটা শুরু হলো 845 থেকে। তাহলে 822 থেকে 845 এই সবগুলো পার হয়ে তারপরে আমাকে এখানে চলে আসতে হলো। আমি আসতে পেরেছি, এটা এইগুলো বাদ দিতে পেরেছি এই কারণেই যে আমি জানি যে সাধারণ সমগ্র অঙ্গের রুব্রিকগুলো আগে আছে, তারপরে এটা যেহেতু অঙ্গের অংশবিশেষ, আমার নিপুলটা যেহেতু চেস্টের অংশবিশেষ, সেহেতু আমি অঙ্গের অংশবিশেষে যাব। অঙ্গের অংশবিশেষে গিয়ে এটা আবার ওই সাজানো আছে যে এখানে প্রথমে এক জিলা, তারপরে সার্ভাইকেল, তারপরে ডায়াফ্রাম, তারপরে মিডল, তারপরে মাম্মি আছে। মাম্মিতে গিয়ে তারপরে আমরা খুঁজবো যে হ্যাঁ, মাম্মিতে গিয়ে খুঁজবো হলো মাম্মি, তারপরে নিপলসে গিয়ে নিপলসের সাব হলো আমার কন্ডিশন, সেটা হলো নার্সিং পয়েন্ট। এইভাবে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারই এইভাবে খুঁজে খুঁজে বের করতে হবে। এইভাবে খুঁজে খুঁজে বের করতে পারলে তাহলে এই ক্যালকুলেশনটা কয়েক সেকেন্ডের মধ্যে আপনার এই 16টা স্তরের যে ক্যালকুলেশন, 16টা স্তরের যে ক্লাসিফিকেশন, 16টা স্তরের যে সজ্জাক্রম, রুব্রিক একটা বলার সাথে সাথে আপনার সেই রুব্রিকটার সেই ক্লাসিফিকেশনটা আপনার মাথার মধ্যে চলে আসতে হবে। তাহলে আপনি খুব দ্রুত রুব্রিকটা বের করতে পারবেন। সেজন্যই আমি আপনাদের জন্য দুয়ার খোলা রেখেছি যে আপনারা যারা এই 16টা স্তর সম্পর্কে একটু কনফিউশন আছেন, অস্পষ্টতা আছে, নির্দ্বিধায় নিঃসংকোচে আমার সাথে কথা বলবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে ক্লারিফিকেশনটা দিয়ে দেবো, বুঝিয়ে দেবো। এটা কঠিন কোনো বিষয়ই না। অনেকেই রেপার্টরি নিয়ে অনেক বড় বড় কথা বলেন এবং বোঝাতে চেষ্টা করেন যে রেপার্টরি এই আমাদের মতো অল্প মেধার এই ব্রেন দিয়ে সম্ভব না, এটা অনেক সময় লাগে, এটা 2 বছর লাগবে, 3 বছর লাগবে, 5 বছর লাগবে, এরকম কথাবার্তা বলেন। আসলে রেপার্টরিটা তেমন কোনো বিষয়ই না, শুধুমাত্র আপনার আন্তরিকতা, শুধু আপনার চেষ্টা যদি থাকে তাহলে ইনশাল্লাহ সম্ভব। জি বলুন সুভাষিকদার, বলুন প্লিজ। স্যার আপনাকে কখন নাম দেব একটু যদি বলতেন, মানে ফ্রি থাকেন কখন আপনি?
আমি কখনোই ফ্রি না। সকাল 9টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টা থেকে রাত 9টার মধ্যে আপনি রিং দেবেন। আমার যত ব্যস্ততাই থাক, যদি সামনে পেশেন্টও থাকে তবুও আমি 1 মিনিটে আপনার সমাধান দিয়ে দিতে পারলে দিয়ে দেবো, আর না দিতে পারলে তাহলে বলবো যে এই সময় রিং দেবেন। আচ্ছা কোনো স্যার। সময়ই একেবারে ফ্রি আমি কোনো সময়ই থাকি না। স্যার তবে আপনাদের প্রায়োরিটি দেওয়া হবে, আপনাদের জন্যই আমি আছি। সেজন্য যখন রিং দিবেন আমার সুযোগ থাকলে অবশ্যই ইনশাল্লাহ আপনার সমাধান দিয়ে দেবো। জি বলুন। স্যার ওই যে 845 এক জেলা থেকে যে আমাদের সাবঅঙ্গ শুরু হলো, শেষটা স্যার আমি ফাইন্ড আউট করলাম ঠিক আছে কিনা, 851 লেফট শেষ। একটু কাইন্ডলি স্যার যদি একটু বলেন স্যার। 851 লেফট শেষ। 851, আচ্ছা আমি দেখছি। 851 না, 851 তে চলে আসছে। এটা হইলো আপনার চরিত্রগত চলে আসছে। 851 বাম কলামের এই যে অ্যাচিং, এখান থেকে শুরু হলো চরিত্রগত। আমরা যে প্রথম আলোচনা করেছি যে সাধারণ রুব্রিক গুলো আলোচনা শেষ হলে তারপরে চরিত্রগত শুরু হবে, এই সাধারণ গুলো শেষ হয়েছে, এখন চরিত্রগত শুরু হচ্ছে 851 পেজের বাম কলামের উপরের দিক থেকে, মাঝের একটু উপরে অ্যাচিং। তাহলে স্যার তার উপর এক্সটেন্ডিং পর্যন্ত পর্যন্ত স্যার সাধারণ। হ্যাঁ, এক্সটেন্ডিং টু লেফট আর্ম এই পর্যন্ত সাধারণ। স্যার সাধারণ অঙ্গ বিশেষে যে 846 পর্যন্ত আছে, তাহলে এগুলা সাইড টাইম এ শব্দগুলো পূরণ করছে এগুলো নাকি স্যার? 847 টাইম হ্যাঁ। সাইড, এটা টাইম, এটার সবগুলো সাবেরই আবার সাইড টাইম কন্ডিশন এক্সটেন্ডিং থাকবে। কোনোটার সাইড নাও থাকতে পারে, সেটার না থাকলে সাইডের পরে টাইম থাকবে, টাইমের পরে কন্ডিশন থাকবে। কন্ডিশন আবার ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সাজানো থাকবে। কন্ডিশনের প্রথম অক্ষর সাব রুব্রিকের প্রথম অক্ষর এ দিয়ে হলে প্রথমে খুঁজবেন, বি দিয়ে হলে তারপরে সি দিয়ে সিরিয়ালি চলবে। এই ধারাবাহিকতাগুলো সবসময় মনে রাখতে হবে। তো এর রুব্রিক্সে কি স্যার কন্ডিশন আছে স্যার? মানে পেন, তারপর সাইড টাইম, তো কন্ডিশন কোনটার কথা বলছেন? ওই ম্যামে পেন ম্যামে যেটা স্যার, ওটা বলছি কন্ডিশন আছে কি স্যার? পেইন মাম্মি নিপলস নার্সিং অয়েল, সেটা? জি স্যার, মানে এখানে তো মানে সাধারণ অঙ্গ এই তো, হ্যাঁ, নিপলস আপনি যেটা বললেন, নিপলসের এই সবগুলো তো কন্ডিশন। নিপলসের এখানে এই যে দেখেন সাইড নাই, এখানে মর্নিং আছে, মর্নিং ইভিনিং এই দুটো হলো সময়, টাইম। তার নিচেই হলো এই সবগুলো হলো কন্ডিশন। মিনসেস আফটার, নার্সিং হোয়াইল, রেডিয়েটিং ওভার হোল বডি, রেসপিরেশন ডিউরিং, এই সবগুলো হলো কন্ডিশন। আর দেখেন এই যে নিজে এক্সটেন্ডিং টু স্ক্যাপুলা, এটা হলো এক্সটেন্ডিং। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি ওই পূজার ক্ষেত্রে মানে এত ডাক্তার জেমস টাইলার কেন্টের প্রতি আপনাদের কৃতজ্ঞতা জানাতেই হবে। কেন্ট সাহেব, 4টা করে শব্দ থাকবে নাকি স্যার? জি জি, আবার বলেন প্লিজ। প্রত্যেকটা রুব্রিক্সে টাইম, সাইড টাইম, এক্সটেন্ডিং এগুলো থাকবে স্যার নাকি স্যার? হ্যাঁ, প্রত্যেকটাতেই থাকবে, কোনোটাতে নাও থাকতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল কোনোটাতে নাও থাকতে পারে। আপনার 1 নম্বর পৃষ্ঠায় রেপার্টরি 1 নম্বর পৃষ্ঠায় অ্যাবান্ডন্ড একটা রুব্রিক, এর সাইড টাইম কিছু নাই, এটা প্রধান রুব্রিকের একটাই রুব্রিক। দেন অ্যাব্রাপ্ট, সেটাও একটাই রুব্রিক, এর কিছুই নেই। প্রত্যেকটাতে থাকবে ব্যাপারটা এমন না, কিন্তু যেটার বেশি আছে, একটা রুব্রিকের বেশি আছে, সেখানে আপনার এগুলো থাকবে। যেমন পেইন, হেড পেইন শুরু হয়েছে 132 পৃষ্ঠায়, হেড পেইন শেষ হয়েছে 221 পৃষ্ঠা, তার মানে প্রায় 90-95 পৃষ্ঠা। আবার এখানে একটা রুব্রিক এক লাইনে শেষ হয়ে গেছে, 1 লাইন দিয়ে শেষ হয়ে গেছে। সেজন্য যেখানে থাকবে সেখানে আপনার সেই ধারাবাহিকতায় আপনার রুব্রিক ফাইন্ড আউটের প্র্যাকটিসটা করতে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে। ক্লিয়ার কিনা? আপনি যে জানতে চেয়েছিলেন যে বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, আবার দেখি স্যার, আচ্ছা চেষ্টা তারপরেও আমি বলছি, আপনাদের নতুন যারা আছেন
একটু আমার মতো মেধাবী যারা, আমার মতো কম মেধা সম্পন্ন যারা আছেন, বুঝতে একটু কষ্ট হতে পারে। তো কষ্ট হলেও অসম্ভব নয়, আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। আপনি একবার না দুইবার, দুইবার না তিনবার। আর তাছাড়া আমি যেটা মনে করি, আপনি একবারের বেশি দুইবার জিজ্ঞেস করলে আমার বিরক্তির কোনো কারণই নেই। বিকজ আপনি বোঝেননি, তার অর্থ হলো এই আমি আপনাকে বোঝাতে পারিনি। ব্যর্থতাটা আপনার না, ব্যর্থতাটা আমার। সেজন্যই আমি একবার না দুইবার তিনবার দরকার হলে আপনাকে এক্সপ্লেন করব, নো প্রবলেম। আমি কখনো এই কথা বলবো না, আপনার মাথার মধ্যে কি মগজ নেই, কিছুই বুঝেন না। আমি এই কথা কখনো বলবো না, কারণ ব্যর্থতাটা আমার। সেই দৃষ্টিকোণ থেকে আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আপনার অনুভূতিটা শেয়ার করতে পারেন। স্যার তাহলে কি এই রুব্রিকটাই শুধু কন্ডিশনই আছে, সাইড টাইম তো আর নেই, এক্সটেন্ডিংও নেই? না না, সবই আছে তো, দেখালাম না। প্রথম নিপুলসের দেখেন সাইড আছে, টাইম নাই। সাইড নাই, টাইম আছে, মর্নিং ইভিনিং। নিপুলসের নিচে দেখেন মর্নিং ইভিনিং, এটা হলো টাইম, এটা হলো কন্ডিশন, টাইম। জি জি, রুব্রিকটা যেটা হলো চেস্ট, চেস্ট হচ্ছে একটা অঙ্গের অঙ্গ, আর অংশ বিশেষ হচ্ছে ম্যামি, তো আর হচ্ছে তার সাব অঙ্গ নিপল, আর নার্সিং হোয়াইল এটা হচ্ছে কন্ডিশন, কখন আসলে ব্যথা করে। তো মানে শুধু এই রুব্রিকটার মধ্যে আমরা তো পাচ্ছি খালি স্যার কন্ডিশন, সাইড নেই, টাইমও নেই, সকালে হয় না বিকালে হয় তাও নেই। টাইম আছে তো, এই যে টাইম আছে না, নিপুলসের নিচে টাইম আছে না, মর্নিং ইভিনিং। নিপুলসের নিচে টাইম আছে, মর্নিং ইভিনিং, তারপরে কন্ডিশন আছে, তারপরে এক্সটেন্ডিংও আছে। এই যে শেষের রুব্রিকটা এক্সটেন্ডিং নিপুলসের, এই যে নিপুলসের এখানে নিপুলসের যে সাব রুব্রিক, এই সাব রুব্রিকটারও এখানে তিনটা বিষয় আছে। চারটের সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং, এই চারটার যে চারটার তিনটা আছে। এখানে সাইড নাই, টাইম আছে, কন্ডিশন আছে, এক্সটেন্ডিং আছে। ও না, ঠিক আছে স্যার, আপনি যেটা বলছেন ওই রুব্রিক মানে ওই বইয়ে আছে স্যার, মানে আমরা যেটা করলাম সেটাতে আসলে, হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তাহলে আমরা এখন নেক্সট রুব্রিকে চলে যাই। এখন আমরা বের করব মাথায় জ্বালাকর ব্যথা মানসিক পরিশ্রমে। মাথায় জ্বালাকর ব্যথা মানসিক পরিশ্রমে। এখন আমাদের যে 16টা স্তর আছে, প্রথমের যে 3টা স্তর আছে, 4টা স্তর আছে, সে 4টে স্তরের 3 নম্বরে, তার মানে হলো 1 নাম্বার সাধারণ সমগ্র অঙ্গ, সেটা পার হয়ে আসতে হবে। 2 নাম্বার সাধারণ অঙ্গের অংশবিশেষ, সেটা পার হয়ে আসতে হবে। 3 নাম্বার চরিত্রগত সমগ্র অঙ্গ, চরিত্রগত জ্বালাকর এবং সমগ্র অঙ্গ মাথায়। এই চরিত্রগত মধ্যে আছে, চরিত্রগতটা হলো সমগ্র অঙ্গে, এটা হলো 3 নাম্বার। আর 4 নাম্বার হলো চরিত্রগত অঙ্গের অংশ বিশেষ। জি জি, থ্যাংক ইউ সো মাচ সাইলেসি। এই দেখেন বলার সাথে সাথে পেয়ে গেছেন। তার মানে এই 16টা স্তরের ধারাবাহিকতা যেহেতু, জি মেন্টাল এক্সারশন, এটা যেহেতু এই 16টা স্তরের ধারাবাহিকতাটা একেবারে ক্লিয়ার, বলার সাথে সাথে আমার মেমোরি দিয়ে রিয়েলাইজ করবো, আমার মেমোরি দিয়ে প্রসেস করার সাথে সাথে আমি চলে গেছি যে হ্যাঁ সেখানে চলে যাচ্ছি। আমার 132 পৃষ্ঠা থেকে এই হেড পেইন শুরু হলেও আমি 176 পৃষ্ঠায় এসে চলে গেলাম, কারণ এইগুলো আমার দেখার প্রয়োজনই নেই। কারণ আমার যে ওই নিয়মটা শিখেছি যে প্রথম সাধারণ সমগ্র অঙ্গ, সেই রুব্রিকগুলো পেরিয়ে আসছি, সাধারণ অঙ্গের অংশবিশেষ সেটাও পেরিয়ে আসছি, চরিত্রগত সমগ্র অঙ্গের শুরুতে আছি। চরিত্রগত সমগ্র অঙ্গেরও প্রথমটা শুরু হয়েছে অ্যাচিং দিয়ে, সেগুলো পার হয়ে আসছে। আমার হলো জ্বালাকর, যে বার্নিং এর প্রথম অক্ষর যেহেতু বি, এ দিয়ে যে কয়েকটা আছে সে কয়েকটা পার হয়ে আমি এখানে চলে আসছি। আপনারা যারা পাননি একটু কাইন্ডলি বলবেন, রেসপন্স করবেন। আপনি যেখানে আছেন সেই পৃষ্ঠা নাম্বার উল্লেখ করবেন, তাহলে আমি বলে দেবো যে এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠায় কোন পদ্ধতিতে যেতে হবে, কোন কৌশলে যেতে হবে, কোন টেকনিকে যেতে হবে। যারা পাননি তারা একটু কাইন্ডলি রেসপন্স করবেন।
তাহলে কি আমরা নেক্সট রুব্রিকে চলে যাব? আপনারা যারা পাননি তারা যদি এটা রেসপন্স না করেন তাহলে কিন্তু এটা আপনাদের অজানা রয়ে গেল, এই কৌশলটা প্র্যাকটিস হচ্ছে না। জ্বালাকর ব্যথা এসে বসে আছে। জ্বালাকর ব্যথায় বসে আছেন, ওকে, জ্বালাকর বিষয়ে বলছেন। তারপরে আমাদের পড়ছে মেন্টাল এক্সারশন, মানসিক পরিশ্রমে। তাহলে মেন্টাল এক্সারশন এখানে টাইম কন্ডিশন, কন্ডিশনের আবার আলফাবেটিক্যালি সাজানো আছে। সাইড এখানে নেই, এখানে টাইম দিয়ে শুরু হয়েছে, টাইম দিয়ে শুরু হয়েছে মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, নাইট। টাইম শেষ হয়ে গেল, কন্ডিশন শুরু হলো এয়ার ওপেনিং। আপনি একটু কাইন্ডলি মিউট করে রাখবেন, যখন কথা বলবেন তখন আনমিউট করে কথা বলবেন, আর সাথে সাথে মিউট করে রাখবেন যাতে কোনো নয়েজ না শোনা যায়। তারপরে নাইট, তারপরে এয়ার ওপেন এমেল। তাহলে তারপরে আমরা জানি যে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে এয়ার দিয়ে শুরু হয়েছে। তাহলে আমার শেষ রুব্রিকটা হলো মেন্টাল এক্সারশন, এম। তাহলে এম দিয়ে যেখানে শুরু হয়েছে, দেখেন এম দিয়ে রুব্রিক আছে এখানে 3টা, মিনসেস ডিউরিং, মেন্টাল এক্সারশন, মোশন অ্যাগ্রাভেশন, এই 3টা রুব্রিক আছে। দেখেন কত দ্রুত আমরা সেখানে চলে যেতে পারি। শুধুমাত্র আমার এই 16টা স্তরের ক্রমবিন্যাসটা সম্পর্কে আমার ক্লিয়ার ধারণা থাকবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার, সাইলেশা পেয়েছি। জি, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমরা আমাদের নেক্সট রুব্রিকে চলে যাব। এবার আমরা রুব্রিক বের করব। আমরা প্রথমে হেড চ্যাপ্টার থেকে সব রুব্রিক বের করছিলাম, তো এখন আস্তে আস্তে আমরা অন্যান্য চ্যাপ্টারেও যাচ্ছি। হেড শুধু একটা চ্যাপ্টার না, আমাদের সবটা চ্যাপ্টার থেকেই এই 16টা স্তরের যে ক্রমবিন্যাস, সজ্জাক্রম যেটা, সেটা আমাদের প্র্যাকটিসটা করতে হবে। সেজন্য আমরা এখন পরবর্তী চ্যাপ্টারগুলোতে চলে যাচ্ছি। এখন আমরা বের করব নাকে শোধপদ স্ফীতি। নাকে শোধপদ স্ফীতি। আমরা বলেই দিলাম যে আমাদের চ্যাপ্টারটা হবে নাক। যে চ্যাপ্টারটা হবে না, তারপর আমাদের স্ফীতি, যে ইংলিশটা কি হবে স্ফীতি, নাকের স্ফীতি। এখানে শোধবদ, এই শোধটা কি, শোধের ইংলিশটা কি, সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তারপরে আমরা সেখানে চলে যাব। এডিমা হতে পারে স্যার, ওডিমা, হ্যাঁ, ইডিমা বা ওডিমা যেটাই বলেন। তাহলে নোজ ওডিমাতে চলে গেলে এখানে এর আর কোনো সাব রুব্রিক নাই, সরাসরি শোধপদ স্ফীতি, এপিস আর ব্যাকটেরিয়া, দুটো মাত্র মেডিসিন। আর নোজ ওডেমা, নোজ ওডেমা সরাসরি চলে যাব, শেষ। এখানে শোধপদ স্ফীতি, এপিস আর ব্যাকটেরিয়া, দুটো মেডিসিন। ওডিমা স্যার, ওডেমা বলেন বা ইডিমা বলেন, যে ও দিয়ে প্রথম ইয়েটা, এর প্রোনাউন্সিয়েশনটা আপনি যেটা ও দিয়ে, এপিস ব্যাপটিসিয়া। হ্যাঁ, এপিস হলো ফার্স্ট গ্রেডের মেডিসিন, ব্যাকটেরিয়া হলো থার্ড গ্রেডের মেডিসিন। আপনারা সবাই কি পেয়েছে? যদি না পান তাহলে একটু কাইন্ডলি স্যার, পেয়েছেন তো সবাই নিশ্চয়ই? স্যার হ্যালো, পাইনি স্যার। কোন পৃষ্ঠায় আছে? আমি স্যার নোজ আছে স্যার, ড্রাইনেস, ড্রাইনেস 300। তাহলে আমাদের প্রথম অক্ষর ও, যেহেতু
তাহলে ড্রাইনেজ ডি দিয়ে ডি ই এফ জি এইচ আই দিয়ে কে এল এম এন ও ও দিয়ে যেখানে শুরু হয়েছে সেখানে চলে যাবে। ও দিয়ে আপনি ওই হ্যাঁ মাইল মিটার দেখবেন, অর্থাৎ প্রত্যেকটা পৃষ্ঠার উপরের লাইন দেখবেন ও। অর্ডার্স পাইছে স্যার। অর্ডার পেয়েছেন, তার নিচেই দেখেন ওডেমা আছে। স্যার জি একটু প্রশ্ন ছিল। জি বলুন। রিমা মানে খোঁজ ঠিক আছে, আমি যদি সোয়েলিং তো সেখানে কি অসুবিধা হবে স্যার? সেখানে অসুবিধা হলে সোয়েলিং হলো জেনারেল স্ফীতি, কিন্তু এখানে যেহেতু স্রোতপথ বলেছি স্রোতের মতো, তাহলে এখানে আমাকে ইডিমাতেই আসতে হবে। সোয়েলিং সরাসরি স্ফীতি। ঠিক আছে আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ফাইলিং স্যার, আমরা ফাইলিং। পানি কোন পৃষ্ঠায় আছেন? আমি স্যার 341। 341 আর একটু পরে যান। অডোর্সের পরে অবস্ট্রাকশন হয়েছে, তারপরে যান। আর দুইটা তিনটা রুব্রিক আছে ও দিয়ে, তার লেগে দেখেন ওডেমা বা ইডিমা যেটাই বলেন, এর প্রোনাউন্সিয়েশনটা ও অনেক সময় উজ্জ্ব লিখে ই দিয়েও হয়। 341 স্যার অর্ডার্স। 342 পৃষ্ঠার ডান কলামের 342 পৃষ্ঠা যেখানে লেখা আছে ওই লেখার উপরেই দেখেন ইডিমা লেখা আছে। পেয়েছেন? সবাই পেয়েছেন? পাইনি স্যার। এখন কোন পৃষ্ঠায় আছে? 342 পৃষ্ঠা, 342 যেখানে লেখা আছে ওর উপরেই দেখেন ওই যে ইডিমা লেখা। ও স্যার ওই হ্যাঁ, ওই দিয়ে ওই দিয়ে ও অনেক সময় উচ্চ থাকে, ইডিমা উচ্চারণ হয়, আবার ওডিমা উচ্চারণ হয়। এপিস আপটিশিয়ান। জি, এখন তাহলে আমরা কি নেক্সট রুব্রিকে চলে যাব? আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে বলবেন, আর পেয়ে থাকলে আমরা নেক্সট রুব্রিকে চলে যাচ্ছি। স্যার নেক্সট। আঙ্গুলের সন্ধিতে কটকট শব্দ। আঙ্গুলের সন্ধিতে কটকট শব্দ, এটার চ্যাপ্টারটা কি হবে? ফার্স্ট আমাদের আইডেন্টিফাই করতে হবে চ্যাপ্টার। এটা কি এক্সট্রিমিটি স্যার? এক্সট্রিমিটিস, থ্যাংক ইউ। তারপর প্রথম আমাদের বের করতে হবে কটকট শব্দ। কটকট শব্দ তার ইংলিশ কি মনে আছে? স্যার ক্র্যাকিং। ক্র্যাকিং, থ্যাংক ইউ। ক্র্যাকিং তাহলে সিআর দিয়ে যেখানে এক্সট্রিমিটি শুরু হলে সিআর যেখানে শুরু হয়েছে সেখানে চলে গেলে আমি ক্র্যাকিং পেয়ে যাব। ক্র্যাকিং পেয়ে গেলে তারপরে দেন আমার ফিঙ্গার জয়েন্টস। পেয়েছেন? সত্তর স্যার। স্যার পাওয়া গেছে স্যার? হ্যাঁ, পেয়েছি স্যার। আর্সেনিক, ক্যাপসিকাম, কার্বোহাইড্রেট, তার ফিঙ্গার জয়েন্ট মেডিসিনটা স্যার প্রথম থেকে আর্সেনিক, মদ কাটা এরকম স্যার। জি জি জি। প্রথম মেডিসিনটা আর্সেনিক, মদ কাটা নাকি এটা? কোনটা? এটা আর্সেনিক মেটালিকাম। ক্যাপসিকাম, তারপরে কার্বোহাইড্রেট, সেলিনাইটিকাম, আর্সেনিক মেটালিকাম, ক্যাপসিকাম, কার্বোইনুইনিস, ক্যালিনাইট, মার্কসল, সালফার।
সবাই পেয়েছেন? না পেলে Starting finger. যে ফিঙ্গার জয়েন্ট Finger joint, Finger sir, joint. যে কার্বন অ্যানিমেলিস, জি কার্বোনিমিস সেকেন্ড গ্রেডের একমাত্র মেডিসিন। স্যার। আচ্ছা তাহলে আমরা এখন নেক্সট টপিকে চলে যাই। আপনারা এখন বের করবেন যে টিকা নেয়ার পর বমি বমি ভাব, টিকা নেয়ার পর বমি বমি ভাব। টিকা নেয়ার পর বমি বমি ভাব, টিকা নেয়ার পর বমি বমি ভাব আমাদের ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে চ্যাপ্টারটা। চ্যাপ্টারটা কি মনে আছে? জেনারেলিটি, স্যার। স্টোমাক। জেনারেলিস। বমি বমি ভাবের ব্যাপারটা হলো মুখ দিয়ে যেটা যায় এবং বের হয় এটার সাথে সংশ্লিষ্ট হলে স্টমাক। স্টমাক। তাহলে স্টমাক বমি বমি ভাব তার ইংলিশ কি? ভমিটিং, স্যার। না না, ভমিটিং হলো বমি, আর বমি বমি ভাব এটার ইংলিশ আলাদা। আমরা Nausea. সবাই জানি কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। নসিয়া স্যার। নাউসিয়া, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, নাউসিয়া। তাহলে স্টমাক, নাউসিয়া, টিকা নেয়ার পর, ভ্যাকসিনেশন আফটার। ভ্যাকসিনেশন আফটার, থ্যাংক ইউ সো মাচ। দেন এটা কিন্তু বলার সাথে সাথে এক নিমিষের মধ্যে বের করে ফেলার কথা, যদি আমার 16টা স্তর সম্পর্কে ধারণা একেবারে ক্লিয়ার হয়। সাইলেসিয়া, স্যার। সাইলেসিয়া একমাত্র ফার্স্ট গ্রেডের মেডিসিন। রেপার্টরি সম্পর্কে যাদের একটু অন্যরকম চিন্তা চেতনা আছে, যে রেপার্টরি সম্পর্কে যিনি বিরোধিতা করেন, কেউ কেউ আছেন বলেন যে রেপার্টরি দরকার নাই, তাদের চিন্তা চেতনাগুলো এমন, যেমন একজন বলছে যে ফিস অর্থ কি রে, বলে যে ফিস অর্থ প্রচুর। তাহলে ফিস অর্থ প্রচুর কিভাবে? বলে কেন ফিস অর্থ মাছ না? আমি যদি MUCH লিখি তাহলে মাছ অর্থ প্রচুর, তাহলে ফিস অর্থ প্রচুর। এরকম কিছু দুষ্ট প্রকৃতির লোকজন আছেন, তারা বলতে চান যে আসলে ম্যাথমেটিকা সম্পর্কে ভালো ধারণা থাকলে রেপার্টরি প্রয়োজনীয়তা নেই। এমন যদি কারো ধারণা থাকে তাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি ডাক্তার স্যামুয়েল হানেমান তার ম্যাথমেটিকা পিউরাতে বেলেডোনার 1440টা লক্ষণ উল্লেখ করেছেন। তাহলে আপনারা এমন মেধাবী কে আছেন যে 1440টা না 100টা লক্ষণ আপনি বলবেন বেলেডোনার? 1440টা বাদই দিলাম। যেহেতু আপনারা কি পারবেন, কারো মেমোরিতে আছে যে বেলেডোনার 1440টা লক্ষণ বলবেন মেমোরি থেকে? স্যার 1440টা দূরে থাক, 14টায় বেরোবে না, আর 1440টা। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি সেজন্যই বলছি যে যারা এভাবে বলেন যে রেপার্টরির প্রয়োজনীয়তা নেই, তারা এখান থেকে বুঝবেন যে আমি রেফারেন্সটা দিয়েছি ডাক্তার স্যামুয়েল হানেমানের ম্যাথমেটিকা পিউরা থেকে। সেজন্যই রেপার্টরি অত্যাবশ্যক বললে কোনোভাবেই অত্যুক্তি হয় না, যে একজন রোগী হোমিওপ্যাথিক চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে রেপার্টরি অত্যাবশ্যক। আচ্ছা তাহলে আমরা এখন নেক্সট টপিকে চলে যাই। জি বলুন স্যার একটু স্যার, জি। স্যার ওইটা কি স্যার, ওই যে VXATION এই বানান নাকি স্যার, নাকি ভ্যাকসেশন নাকি স্যার? এটা ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন,
ভ্যাকসিনেশন তো মোস্ট কমন একটা যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম প্রতিনিয়তই হয়। স্যার আমি Vaccination. স্যার আমি 510-এ আছি, কিন্তু স্যার ওই ওয়ার্ডটা তো স্যার পাচ্ছি না মনে হচ্ছে। ভ্যাকসিনেশন আমাদের যে ভি দিয়ে যেখানে শুরু হয়েছে, ভি দিয়ে দেখেন 3টা 4টে সাব রুব্রিক আছে। স্যার থ্যাংক ইউ স্যার, ভ্যাকসিনেশন আপনার থ্যাংক ইউ। ভার্টিগো, হ্যাঁ হ্যাঁ, ওই যে আমাদের ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সব আছে না, আমাদের সেভাবে যেতে হবে। এই বিষয়গুলো, বেসিক বিষয়গুলো আমাদের সব সময় মাথায় রাখতে হবে। হ্যাঁ, মিনসান ভাই কিছু বলতে চাচ্ছিলেন? স্যার আমি স্যার বলছিলাম যে এখানে ভ্যাকসিনেশন আফটার মানে আমরা টিকার ইতিহাস পেলেই পূজাকে ভাবি, কিন্তু আমাদের এই যে রেপার্টারি দেখতে দিচ্ছে একমাত্র পূজায় ভ্যাকসিনের অ্যান্টিডোট নয়, সেখানে সাইলেসিয়া আরো কোনো ওষুধও হতে পারে, এটা আমাদেরকে রেপার্টারি ভাবায় বা দেখিয়ে দেয় স্যার। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসলে এইখানে দেখেন সাইলেসিয়া, আপনি কতজন লেখকের বই পড়বেন, সাইলেসিয়ায় টিকা নেয়ার পর বমি বমি ভাব, এই লক্ষণটা অধিকাংশ লেখকের বইতে পাবেন না, অধিকাংশ লেখকের বইতে। সেজন্যই রেপার্টরি আমরা যারা ঘোরাফেরা করছি, যারা নাড়াচাড়া করছি, যারা রেপার্টরি শিখছি, যারা প্রতিনিয়ত রেপার্টরি দেখে চিকিৎসা দিতে চেষ্টা করি, তারাই রেপার্টরির গুরুত্বটা বুঝি। যারা কিছু জানেন না তারা বুঝবেন কেমনে? মানে তিনি কি যে বুঝেন না সেটাই বুঝেন না, ব্যাপারটা হলো এরকম। সেজন্যই কিছু লোক থাকবে, কিছু দুষ্ট লোক থাকবে, কিছু অন্য প্রকৃতির লোক থাকবে যে আপনাকে নিরুৎসাহিত করবে। দেখেন, হোমিওপ্যাথি ধ্বংসের জন্য সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে হোমিওপ্যাথি সেজে যারা হোমিওপ্যাথি ধ্বংস করছে। সেজন্যই আপনাদের মধ্যে আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা হোমিওপ্যাথির সাথে জড়িত আছেন, নিজেদেরকে আদর্শ হোমিওপ্যাথি হিসেবে গড়ে তোলা, হোমিওপ্যাথির নিয়ম নীতি যথাযথভাবে প্রতিপালন পূর্বক মানুষের কল্যাণে যেন কাজ করতে পারি, সেই তৌফিক, সেই উপলব্ধি, সেই সৃষ্টিকর্তা আমাদের দেন। এটা আমাদের প্রতিনিয়তের প্রত্যাশা। আর আপনাদের প্রতি আমাদের বিনীত নিবেদন যে আপনারা কোনোভাবেই বিপথে যেন পা না দেন, এবং বিপথে যারা আছেন তাদেরকে বিপদ থেকে ফেরানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতেই হবে। আমরা তাহলে নেক্সট টপিকে চলে যাব। স্যার, যারা রেপার্টরি বিরোধিতা করেন তাদেরকে পাগলের দলে ফেলে দেন, কারণ পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। না না, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি আপনাদের আবার সদয় দৃষ্টি আকর্ষণ করছি যে কখনোই মানে তাদেরকে বিদ্রুপাত্মক কোনো মানে তারা মনে কষ্ট পেতে পারেন এমন করে কোনো কথাই বলবো না। যারা ওই পথে আসে তাদেরকে দরকার হলে অন্যায় বিনয় করে বোঝাতে চেষ্টা করুন, সর্বোচ্চ প্রচেষ্টা করুন, আমার ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে। কারণ আপনি ভালো মানুষ সেটা আপনাকে বোঝাতে হবে। আপনি যদি ওই তার মতো হয়ে যান তাহলে তো আমাদের হোমিওপ্যাথির মূল বিষয়টা থেকে আমরা সরে গেলাম। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের কামড়ানো মানুষের শোভা পায়? সুতরাং তারা যা করছে করছে, আমরা আমাদের সর্বোচ্চ ভদ্রতা, ভালোবাসা, ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে তাদেরকে আমাদের পথে ফিরিয়ে নিয়ে আসি। ও ভাই, ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গোলেতে নয় অধিক ভালোবেসে। আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে নেক্সট টপিকে চলে যাচ্ছি। এবার আমরা বের করব কাম প্রবৃত্তির অভাব মোটা লোকের। কাম প্রবৃত্তির অভাব মোটা লোকের চ্যাপ্টারটা কি হবে? যেহেতু সেক্সুয়াল ব্যাপার, নো ডাউট জেনেটিলিয়া মেল, তারপরে আমাদের বের করতে হবে যে আমাদের কাম প্রবৃত্তির অভাব বলেছে। এখন কাম প্রবৃত্তির ইংলিশটা কি? এইখানে তো স্যার আপনি পুরুষ বা মহিলা বলেছেন, তাহলে জি, কাইন্ডলি একটু রিপিট করুন, বুঝিনি আপনার কথাটা। এখানে তো উল্লেখ করেন না ছেলে বা মেয়ে, তাহলে কি জেনারেলিটি হবে না স্যার? ও আচ্ছা, আপনি বলেছেন যে এখানে তো উল্লেখ করা নেই যে কাম প্রবৃত্তি মেয়ে মানুষের না পুরুষ মানুষের।
এটা আপনি যথার্থই বলেছেন যে কাম প্রবৃত্তির রেপার্টরি সম্পর্কে আমরা যারা মোটামুটি নাড়াচাড়া করি, মোটামুটি শিখতে চেষ্টা করি, তো এখানে এই কাম প্রবৃত্তির বিষয়টার ব্যাপারে এখানে মেলের ক্ষেত্রেই প্রযোজ্য এবং মেলের ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়। এখানে আরো একটা বিষয় মনে রাখতে হবে, যারা ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন তাদের অধিকাংশ আমার এই 8-10 বছরের অভিজ্ঞতায় তাদের অনুভূতি যে আমি ইংলিশে অনার্স মাস্টার্স করেছি। আজ গুলশান কলেজের এক প্রিন্সিপাল সাহেব বলেছিলেন যে অনার্স মাস্টার্স করেছি ইংলিশে, আজ মনে হয় 20-25 বছর যাবৎ, আমি 30 বছর যাবৎ ইংলিশে লেখাপড়া করাই, কিন্তু রেপার্টরিতে এমন কিছু ওয়ার্ড আছে যা আমি জীবনে শুনিনি। এই রেপার্টরিতে এসেই আমি প্রথম পেলাম। তার অর্থ হলো এই, আমার বাড়ি ক্যান্টের বাড়ির পাশে না, আর আমার বাড়ির পাশেও ক্যান্টের বাড়ি না, সুতরাং কিছু আঞ্চলিক ভাষা আছে, কিছু সেই জন্যেই কিছু কিছু ওয়ার্ড সেরকম আছে আমাদের কাছে নতুন মনে হবে, যার জন্য রেপার্টরি যখন আমরা ঘাটাঘাটি করব তখন ডাক্তার জেমস টাইলার কেন এটা এখানে দিয়েছেন, এই প্রেক্ষিতেই আমরা বুঝবো যে এটা হলো জেনেটেলিয়া মেল আমাদের অভিজ্ঞতার আলোকে। সেজন্যই আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্ন হতে পারে যে আমরা তো মেল ফিমেল আলাদা করি না, তাহলে এখানে মেলে আসবো কেন? এই জন্যই আমরা মেলে আসবো। আচ্ছা, এখন বের করুন। আমাদের প্রথম রুব্রিকটা হলো কাম প্রবৃত্তি, সেক্সুয়াল প্যাশন, কাম প্রবৃত্তি। তাহলে প্রথম রুব্রিকটা যদি প্রধান রুব্রিকটা সেক্সুয়াল প্যাশন হয়, তাহলে এইচ দিয়ে আমরা সেখানে চলে যাবো। ক্যালিবাইক্রোম স্যার, ক্যালিবাইক্রোমিকাম একমাত্র ফার্স্ট গ্রেডের মেডিসিন। তাহলে আমাদের রুব্রিকটা হবে জেনেটেলিয়া মেল, সেক্সুয়াল প্যাশন, ওয়ান্টিং, ফ্লেশি পিপুলিং। জেনেটেলিয়া মেল, সেক্সুয়াল প্যাশন, ওয়ান্টিং, ফ্লেশি পিপুলিং, ক্যালিবাইক্রোমিকাম একমাত্র ফার্স্ট গ্রেডের মেডিসিন। সবাই পেয়েছেন? যদি না পেয়ে থাকেন একটু কাইন্ডলি রেসপন্স করবেন, তাহলে আমি টেকনিকটা বলে দেবো, কৌশলটা ব্যাখ্যা করব, সবার জন্যও জানা হয়ে যাবে এবং আপনারও প্র্যাকটিসটা হয়ে যাবে যে আপনি যে পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠায় কিভাবে আসবেন, কোন পথ দিয়ে আসবেন। আচ্ছা, আপনারা যদি সবাই পেয়ে থাকেন তাহলে আমরা নেক্সট রুব্রিকে চলে যাব। তাহলে আমরা নেক্সট রুব্রিকে চলে গেলাম। দাঁত ব্যথা রাত 9টায়। দাঁত ব্যথা রাত 9টায়। মার্কসল একমাত্র ফার্স্ট গ্রেডের মেডিসিন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা পাননি একটু কাইন্ডলি রেসপন্স করবেন, তাহলে বলে দেব কৌশলটা। সবাই পেয়েছেন? তাহলে কি নেক্সট রুব্রিকে চলে যাব? পাইনি স্যার। সবাই কি পেয়েছেন? না স্যার, এখনো পাইনি। কোন পৃষ্ঠায় আছেন? তার সময়টা আমার
সময়টা কি 430 পেজ শুরু। হ্যাঁ, সকাল 9টায় দাঁত ব্যথা, না রাত 9টায়, ওর সরি সকাল 9টায়, রাত 9টায়, রাত 9টায় দাঁত ব্যথা। সকাল 9টায় তো ব্র্যান্ডনি আছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু রাত্রে 9টায় টাইমটা তো নেই স্যার মার্কশলে। হ্যাঁ 9 PM আছে, 9 PM মার্কসল। রাত 9টায় মার্কসল। হ্যাঁ, পেয়েছেন, সবাই পেয়েছেন? স্যার এখানে তো এখানে পেইন লোয়ার টিতে যখন পেন হচ্ছে তখন রাত 9টায় আছে 434 পৃষ্ঠায়। তো আমাদের তো বলেনি স্যার যে দাঁতের আপার টিথ না লোয়ার টিথ। আপার টিথ আর লোয়ার টিথ। এখন এটা হলো লোয়ার টিথের মধ্যে, আপনি ওই আপার টিথে গিয়েও যদি খুঁজেন, আপার টিথে গিয়ে যদি খুঁজেন, আপার টিথে তো আপনি পাবেন না। আপার টিথে গিয়ে পাবেন না তো। আপার টিথে কি আছে? আপার টিথে নাই, এখানে যৌক্তিকতা আছে। আপার টিথে সাধারণত আপনি দেখেন আপার টিথে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যথা হয় না। এখন এটার অর্গানিক একটা কজ আছে, সেজন্যই আপার টিথে নাই কিন্তু যখন আপনাকে বলা হলো না, যখন আপনি আপার টিথে পাচ্ছেন না তখন খুঁজতে গেলে অটোমেটিকলি নাইতে চলে আসবে, লোয়ার টিথেই। এখন আমরা কি নেক্সট টপিকে চলে যাব? কেউ না দিয়ে থাকলে বলবেন। সাইডের পরই টাইম এখানে শুরু হয়ে যায়। আমাদের যে চারটে শেষের যে চারটে আর সাইড টাইম কন্ডিশন আচ্ছা, সাইডের পরই এটা টাইম। আমরা এখন নেক্সট টপিকে চলে যাচ্ছি। ঋতুস্রাবের পূর্বে তীব্র মনোকষ্ট ঋতুস্রাবের পূর্বে। তাহলে আমাদের চ্যাপ্টারটা কি হবে? মাইন্ড চ্যাপ্টার স্যার। মাইন্ড, থ্যাংক ইউ সো মাচ, মনের ব্যাপার। তাহলে মাইন্ডে গিয়ে তীব্র মনোকষ্ট, তার ইংলিশটা কি? ইংলিশ মনে আছে? স্যার গ্রিপ ফ্রম বলেছেন স্যার। গ্রিপ, হ্যাঁ গ্রিপ মনোকষ্ট আছে, কিন্তু তীব্র মনোকষ্টে আর একটা এক্সাক্ট ইংলিশ আছে, অ্যাঙ্গুইশ। তীব্র মনোকষ্ট, গ্রাফাইট স্যার। গ্রাফাইট, থ্যাংক ইউ সো মাচ, এই যে পেয়ে গেছি। তাহলে মাইন্ড অ্যাঙ্গুইশ মিনস এস বিফোর। এখানে আর সাইডটাই কিছু নেই, কারণ মনের তো আর সাইড থাকবে না, সেজন্য এখানে সাইড নাই। এটা কন্ডিশন স্যার। সবাই পেয়েছেন? স্যার এখন এটা আছে স্যার, আর্টস আছে, বেলি আছে। আচ্ছা, এখন আমি তাহলে নেক্সট টপিকে চলে যাব। স্যার পাইনি। কোন পৃষ্ঠায় আছেন? 54 পৃষ্ঠা। 54 পৃষ্ঠায় আপনি যেতে পারবেন না, বিকজ 54 পৃষ্ঠায় আপনার মাইন্ড মিটারে কি আছে দেখেন। মাইন্ড মিটারে দেখেন এখানে আছে ইনডিফারেন্স, আইডিয়া, আর আমি বলেছি অ্যাঙ্গুইশ, বলে দিলাম এ দিয়ে। তাহলে আমরা ওই ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে দেখব। তাহলে এ দিয়ে অ্যাঙ্গুইশ, আপনি 54 পৃষ্ঠায় যেতেই পারবেন একেবারে শুরুর দিকে।
হ্যাঁ, গ্রাফাইটিস। আপনারা কাইন্ডলি যখন কথা বলবেন তখন আনমিউট করে কথা বলবেন, সাথে সাথে মিউট করে দেবেন, তাহলে আর কোনো সাউন্ড হবে না। আচ্ছা, আমরা তাহলে নেক্সট রুব্রিকে চলে যাব। জি স্যার। নেক্সট রুব্রিক আমরা বলবো অজ্ঞানতা ঋতুস্রাবকালে। অজ্ঞানতা ঋতুস্রাবকালে আমাদের চ্যাপ্টার তো মাইন্ড ঠিকই আছে, অজ্ঞানতার ইংলিশ কি? সেন্সলেস স্যার। সেন্সলেস। কেন সাহেব এখানে সেন্সলেস লিখেননি, কেন সাহেব এখানে লিখেছেন আনকনসিয়াসনেস। তাহলে মাইন্ড আনকনসিয়াসনেস মিনসেস ডিউরিং। আনকনসিয়াসনেসে গিয়ে তারপরে অজ্ঞানতা, এটার তো সাইড নেই, টাইমও এখানে দেয়া নেই, টাইমেরও প্রয়োজনীয়তা নাই, সরাসরি কন্ডিশনে চলে আসছে। কন্ডিশনে এসে আপনার মিনসেস যেহেতু মিনসেস ডিউরিং ফার্স্ট গ্রেডের মেডিসিন, আর সেকেন্ড গ্রেডের মেডিসিন ইগনিশিয়ান, নাক্স, মসচেটা, সারসাপিডলা, আর থার্ড গ্রেডের আরো 5-6টা মেডিসিন আছে। সবাই পেয়েছেন? দেখেন এখন এখানে একটা বিষয় হলো, আপনারা যারা পাচ্ছেন না তাদের নিকট রেপার্টরিটা কঠিন মনে হতে পারে, কিন্তু ভুলে যাবেন না, আমি বারবার বলছি যে না, রেপার্টরি কঠিন কিছুই না। কিন্তু যারা পাবেন না তাহলে আপনার কাছে মনে হতে পারে যে আসলে মনে হয় খুব কঠিন। আসলে অবশ্যই কঠিন না, কিন্তু আপনাকে চেষ্টাটা করতে হবে। এই চেষ্টাটা করলে আপনি ইনশাল্লাহ অবশ্যই সফল হবেন। আর আপনারা যারা পাচ্ছেন না, আপনাদের কাছে এই ক্লাসটা একটু মানে আনন্দের জায়গা হবে না, উপভোগ্য জায়গা হবে না, এনজয়মেন্টের জায়গা হবে না। একটু মনে হতে পারে যে একটু বিরক্তি। প্লিজ আপনারা এর জন্যে আবার পরবর্তী ক্লাসে অনুপস্থিত থাকবেন না, কারণ সব কাজে মন চাইলেই হয় না তো যে কাজ, চেষ্টা যে চাই অনেক দূর, শিকার কি তার মুখে ঢুকে, সিংহ যখন নিদ্রাতুর। সুতরাং আপনাকে একটু কষ্ট করতে হবে, একটু আপনি রেপার্টরিটা শিখতে চেষ্টা করেন। কিছুদিন পর দেখবেন আপনারে যত বাধা বিপত্তি আসুক, সব বাধা বিপত্তি বাদ দিয়েও আপনি রেপার্টরি শিখতে আসবেন। এই অনুভূতিটা, এই ভালো লাগাটা আপনার তৈরি হোক। এই ভালো লাগাটা তৈরি না হওয়া পর্যন্ত আপনাকে একটু কষ্ট করতে হবে, আপনার কাছে মানে ওই আনন্দটা খুঁজে পাবেন না। এই জন্যই একটু মনোযোগ সহকারে এখানে চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ হবে। আচ্ছা, আমরা তাহলে নেক্সট রুব্রিকে চলে যাই। জি স্যার। নেক্সট রুব্রিক বের করবেন ক্রন্দন করে খোলা বাতাসে উপশম। কান্না খোলা বাতাসে উপশম। একটা মানুষ কান্নাকাটি করছে, কিন্তু খোলা বাতাসে গেলে তার কান্না কমে যায়, বা কান্না উপশম হয়ে যায়, কান্না ভালো হয়ে যায়। মাইন্ড ক্রাইং ওপেন ইয়ার এমএল। হ্যাঁ, মাইন্ড, তারপর ক্রাইং। ক্রাইং ক্যান সাহেব এখানে লিখেননি, ক্যান সাহেব লিখছেন উইপিং। ক্যান সাহেব লিখেছেন উইপিং, WEEPING, উইপিং। মাইন্ড, তারপরে উইপিং এ যেতে হবে। ডব্লিউ যেহেতু, তাহলে মাইন্ডের একেবারে শেষের দিকে, যেহেতু ডব্লিউ দিয়া, তাহলে একেবারে শেষের দিকে। তারপরে এখানে সাইড নেই, টাইম আছে, টাইম পার হয়ে
টাইম পার হয়ে গিয়ে কন্ডিশনে যাবেন, কন্ডিশনে গিয়ে তারপরে হলো শুরুতেই যে খোলা বাতাসে উপশম। কার্বোভেজ আর একটা কি আছে HQRA কার্বোভেজ খোলা বাতাসে উপশম বলেছি। উপশমে হলো কফিয়া ক্রুডা, নেট্রাম সাল, প্লাটিনাম মেটালিকাম, পালসেটিলা। হ্যাঁ জি স্যার, পালসেটিলা আচ্ছা, আমরা শেষের দিকে চলে এসেছি। স্যার পাইলাম না তো স্যার। মাইন্ড মাইন্ড উইপিং যেহেতু ডব্লিউ দিয়ে, তাহলে আমরা মাইন্ডের একেবারে শেষের দিকে চলে যেতে হবে। মাইন্ড আছে হলো 95 পৃষ্ঠা পর্যন্ত, তার মানে একেবারে শেষের দিকে। মাইন্ড উইপিং, তারপরে ইয়ার ইন এমিলি, ইয়ার ইন ওপেন এমিলি। রুব্রিক সম্পর্কে একটু জানতে চাইছিলাম যে কোল্ড অ্যালার্জি স্যার, এইটার ব্যাপারে একটা রুব্রিক মানে কি হতে পারে? বুঝিনি, কি বলছেন? অ্যালার্জি স্যার, কোল্ড অ্যালার্জি। কোল্ড অ্যালার্জি, তো কোল্ড অ্যালার্জির বিষয়টা কিসের সাথে সম্পৃক্ত? জেনারেটিসে পেতে পারেন, ওটা তো জেনারেল আমাদের বলা আছে, জেনারেটিসে পেতে পারেন। আর আরেকটা কি পেতে পারেন? নোজে পেতে পারেন, স্কিন স্যার, স্কিনেও পেতে পারেন। নোজ, স্কিন, জেনারেটিসে তিনটার সাথেই সম্পর্কিত। স্যার ওই যে আগের রুব্রিকটা স্যার, জি, ওখানে স্যার এয়ার ইন ওপেন এই জায়গায় যদি থাকি, এই জায়গায় কি বৃদ্ধি বোঝাবে স্যার? কার্বোভেজ আর একটা কি জানা আছে, এইটা কি বৃদ্ধি বোঝাবে স্যার? এটা কোনটা এখন যেটা বের করলাম সেটা? জি স্যার, এইটা এমএল এর ঠিক আগেরটা স্যার। আমরা তো এমএল এ পালসেটিলা পেলাম, কফিয়া ক্রোনা, নেট্রাম সাল, প্লাটিনাম আর পালস, ঠিক তার ওপরেরটা এয়ার ইন ওপেন, এইটা যদি হয় তাহলে কি স্যার বৃদ্ধি বোঝাবে? এইটা হলে কি হবে? মানে স্যার অ্যাগ্রাভেশনের ক্ষেত্রে ওটা হবে কিনা, অ্যাগ্রাভেশন আর এমিলিয়েশন সেটা। ওই জেনারেল একটা নিয়ম আছে যেখানে অ্যাগ্রাভেশন, অ্যামিলিওরেশন কিছুই লেখা থাকবে না, সেখানে ধরে নেবেন সেখানে ওই সমস্যাটা শুরু, বৃদ্ধি বা জটিলতাটা তৈরি, এটা ধরে নেবেন। এখানে ইন জেনারেল রিপার্টরি, এটা জেনারেল নিয়ম। মানে কোনো কিছু লেখা না থাকলে, অ্যাগ্রাভেশন বা অ্যামিলিয়েশন কোনোটাই যদি লেখা না থাকে, তাহলে ধরে নিতে হবে যে সেখানে ঘটনাটা শুরু বা জটিলতাটা শুরু বা ব্যথাটা শুরু বা বৃদ্ধি, সেটা ধরে নিতে হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন আপনাদের? আপনাদের আর কোনো প্রশ্ন বা অনুভূতি, কোনো মতামত, কোনো পরামর্শ যদি থাকে একটু কাইন্ডলি আপনি বলবেন। হ্যাঁ, তারপরে বলুন প্লিজ। বলছিলাম যে আমাদের যে রেপার্টারি শিটটা দেওয়া আছে, যে 16টা যে স্তর আছে, এইগুলো কিন্তু পড়তে হবে। যদি কারো কাছে না থাকে বলবেন, বা গ্রুপে দেওয়া হয়েছে আবারও পুনরায় দিয়ে দেওয়া হবে। এবং যে রেকর্ডিংটা করা হয় সেটা পরবর্তীতে যখন দেওয়া হয় সেগুলো একটু মিলিয়ে আবার বই করে যদি প্র্যাকটিস করেন, মানে খোঁজেন বা দেখেন, তাহলে অবশ্যই রেপার্টারি শেখাটা অনেক সহজ হয়ে যাবে। আর ওই 16টা স্তর এবং রেপার্টারি যে বিষয়টা আছে সেটা ওই শিখে দেওয়া আছে, এটা শিক্ষাও দেখতে হবে নতুন যারা আছেন একেবারে। এটুকুই স্যার, ধন্যবাদ। জি, গ্রুপে দেওয়া হয় রেকর্ডিংটা। রেকর্ডিংটা এই গ্রুপেও দেওয়া হয়, অন্য কোনো গ্রুপেও আরো দেওয়া হয়, কিন্তু আপাতত এই গ্রুপেই দেওয়া হচ্ছে এখন, ঠিক আছে? আর স্যারের নিজস্ব একটা গ্রুপ আছে, আর স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টার, এবং স্যারের নম্বরটা আমি দিয়েছিলাম বক্সে। স্যারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে ওই গ্রুপের সঙ্গে যুক্ত হলে আরো অন্য সময়তেও রেপার্টারি ক্লাস হয়, সেগুলোও করতে পারবেন।
তো স্যারের ফোন নম্বরে যোগাযোগ করুন। স্যার ওই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার ওই আপনার যে সকাল 5:30টায় যে অর্গানান বা রেপার্টরি ক্লাসটা হয় খান হোমিওপ্যাথিক এই গ্রুপটায়, তো সেখানে হ্যাঁ। স্যার আপনার নোটিশটা পাই, কিন্তু স্যার লিঙ্কটা তো স্যার আমরা পাই না স্যার। যে লিঙ্কটা কেন পাবেন না? আপনি আপনার ওখানে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। স্যার ওই যে আমিও পাই না স্যার, ওই যে আচ্ছা, আপনি আমার যারা স্যার- পাচ্ছেন না একটু কাইন্ডলি নক করবেন আমারে মেসেজ দিয়ে রাখেন আমার ইনবক্সে। আমি আপনাদের প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে রাখবো। জোনায়েদ ভাই এই যে লিঙ্কে ঢুকেছেন এই সেম লিঙ্ক একই লিঙ্ক আছে। ওকে ওকে ঠিক আছে। আর হলো আপনাদের সদয় অবগতির জন্য একটা বিষয় বিশেষভাবে জানিয়ে রাখছি, সেটা হলো আমি যে ক্লাসগুলো পরিচালনা করছি এই ক্লাসগুলোর ব্যাপারে আমি পরিষ্কার আপনাদের সবাইকে বলি যে কোনো মুহূর্তে আমাকে রিং করবেন, সমস্যা নেই। তবে এখানে ব্যাপারটা এমন হতে পারে যে আপনি একবার রিং করেছেন আমাকে পাননি, অথবা রিং করেছেন আমি তখন রেসপন্স করিনি, অথবা একসময় রিং করেছেন আমি বললাম যে এখন নয়, আপনি ধরেন তৃতীয়বার রিং করে আমাকে পেলেন, আমি বললাম যে না এখন তো সময় নাই, আপনি 1 ঘন্টা পরে একটু করেন। তো এখানে আপনারা কেউই এমন ভাববেন না আমি অ্যাভয়েড করতে চাচ্ছি। কারণ হলো ব্যস্ততা আছে বলেই আমি 3বার না পারলে আমি আপনাদের সরাসরি বলি যে আমি যে কয়েকটা দিন পৃথিবীতে আছি আমি মনে করি হোমিওপ্যাথির সাথে যেহেতু সংশ্লিষ্ট, হোমিওপ্যাথির একটা কথা জানানোর জন্য আমার দায়বদ্ধতা রয়েছে, একটা ভালো জিনিস আপনাদেরকে শোনানোর জন্য আমার দায়িত্ববোধ রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই আমি চেষ্টা করব। এ কথা ভাবার অবকাশ নাই, এই কথা যদি 2বার 3বারে না পান তাহলে আবার ট্রাই করবেন। কখনো মনে করবেন না যে আমি হয়তো বিরক্তি বোধ করছি অথবা আমি ইচ্ছা করে এটা ভাবার কোনো অবকাশই নেই। কারণ আমি অনেকেই দেখেছি, অনেক স্যারদের নিকটে আমি গিয়েছি, একবারের বেশি দ্বিতীয়বার বললে স্যাররা একটু আদারওয়াইজ মাইন্ড করেন, তো এমন ভাবার কোনো অবকাশ নেই। আমি একবার না, আমি তো বললামই আপনাদের যে আমি আপনাকে বোঝাতে পারিনি, ব্যর্থতাটা আমার, সেজন্য আমি 1বার 2বার 3বার 4বার আপনাকে বোঝাবো, কোনো সমস্যা নেই। কারণ আমার বোঝানোর জন্য যদি আপনি ভালো কিছু করতে পারেন সফলতাটা আমারই, এবং সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের বিশেষভাবে রিকোয়েস্ট করব আপনারা ওই যে মিনসানু ভাই যেটা বলেছেন শীটটা দেয়া আছে, শীটটা একটু কাইন্ডলি পড়বেন। শীটটা দেয়া আছে, শীটে ইন ডিটেলস বলা আছে, শীটটা একটু পড়বেন। যেখানে বুঝতে পারবেন না সেখানে আমার সহযোগিতা নেন, তাহলে সহজ হবে। আর আপনি নিজে যেটা পারছেন সেটার জন্য যদি আমার সাথে যোগাযোগ করেন আমি তো অবশ্যই বলবো, কিন্তু আমার উপর প্রেশার একটু বেশি পড়ে যাবে। সেজন্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট করব, আপনি যেখানে পারবেন না সেখানে অবশ্যই আমাকে স্মরণ করবেন, আমি অবশ্যই তার ব্যাখ্যা দিতে চেষ্টা করব। তাহলে আপনারা যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আর 2-1টা কথাবার্তা বলে আমি শেষ করে দেবো। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো একটু কাইন্ডলি বলবেন। আর আমার নাম্বার দেয়া আছে, সরাসরি আপনার নাম আর নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিবেন, তাহলে গ্রুপে যদি অ্যাড করে দেয় তাহলে সব ইনফরমেশনগুলো দ্রুত পেয়ে যাবেন, আর অন্যান্য ক্লাসের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। আপনার নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু আমার ইনবক্সে দিয়ে রাখবেন। তাহলে ইনশাল্লাহ আমি কথা বলে শেষ করব আজকে। তাহলে বিপদে আপনি কারো নিকট টাকা চেয়েছেন, সেই ব্যক্তিটা সাথে সাথে আপনার টাকার ব্যবস্থা করে দিয়েছেন, তার মানে এই নয় যে তিনি আপনার জন্য টাকা নিয়ে বসেছিলেন। লোকাল বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়ে দিয়েছেন, তার অর্থ এই নয় যে তার মানিব্যাগ ভর্তি টাকা আছে। কেউ আপনার খাবারের বিল আপনি দেওয়ার আগেই দিয়ে দিয়েছেন, তার অর্থ এই নয় যে তার নিকট টাকার পাহাড় আছে। তার নিকট টাকার পাহাড় না থাকলেও তার আছে পাহাড়ের মতো উঁচু একটা মন। আমাদের সমাজে চলতে ফিরতে আমাদের ছোট ছোট এই মানুষগুলো সাহায্য করে থাকেন, সেই মানুষগুলো মূল্যায়ন আমাদেরকে করা উচিত। আর হোমিওপ্যাথিতে আমরা যারা আছি আমাদের মনটা সেরকম পাহাড়ের মতো উঁচু হতে হবে। আমার যা কিছু আছে আপনি যেটুকুন জানেন অকাতরে নির্দ্বিধায় নিঃসংকোচে আর একজনের শেখাতে চেষ্টা করবেন। আপনি একটা ভালো কাজের প্রতি সবাইকে আহ্বান জানাবেন, ভালো কাজের প্রতি আহ্বান জানাবেন। আর বিশেষ করে হোমিওপ্যাথির ক্ষেত্রে ওই শুরুতেও বলেছি আবারও বলি যে হোমিওপ্যাথির ক্ষেত্রে নীতি নৈতিকতা বিবর্জিতভাবে যারা
অর্থ লোলুপতার কারণে অনৈতিক পথে আছেন, তাদেরকে ফিরানোর দায়িত্ব আপনার, আমাদের সকলের। তো সুতরাং আমাদের নিজেদের অস্তিত্বের স্বার্থেই, হোমিওপ্যাথির বৃহত্তর স্বার্থে, হোমিওপ্যাথির কল্যাণের স্বার্থেই, সার্বিক মানবতার কল্যাণের স্বার্থেই আমাদের এই কাজগুলো করতে হবে। আপনারা প্রত্যেকেই যখনই যেখানে মনে হবে যে অনৈতিক কোনো কাজের সাথে জড়িত আছেন, আপনার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে তাকে সেই পথ থেকে ফেরানোর জন্য চেষ্টা করবেন। পরম করুণাময় মহান আল্লাহ পাক আমাদের সেই অনুভূতি, সেই উপলব্ধি, সেই সঙ্গতি আমাদের দান করুন। সৃষ্টিকর্তার নিকট এই প্রার্থনা রেখে আপনাদের শারীরিক মানসিক সুস্থতা ও সার্বিক মঙ্গল কামনা করে খান হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ সোসাইটি আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।